জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 14 হেভিওয়েট আসামিকে। এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রোববার চিফ প্রসিকিউটর জানান, এ পর্যন্ত গুম খুন সহ সব অপরাধেরই বিচার হবে, তবে সবার আগে হবে জুলাই গণহত্যার বিচার। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ ৪৬ জনের বিরুদ্ধে 1 মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৪ জনকে সোমবার হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের বিচারের জন্য সব প্রস্তুতি শেষ। তাদের বিরুদ্ধে গণহত্যার মানবতা বিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি, যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই দাখিল করেছেন আদালতের কাছে, সেগুলোর কপি তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরকে আমরা সরবরাহ করবো কালকে। অভিযোগ তো আছেই, খুবই অকাট্য দলিল প্রমাণাদিও আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় এমনিতেই কড়া নিরাপত্তা থাকে। সোমবার গুরুত্বপূর্ণ আসামিদের জন্য বাড়ানো হয়েছে আরও কড়াকড়ি। সাংবাদিক ব্যতিরেক অন্য কেউ যাতে প্রবেশ না করেন সেই ব্যাপারটা নিশ্চিত করতে আমরা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, সেটা আইনজীবী হোক, প্রসিকিউশন হোক, সাংবাদিক হোক। সংস্কার শেষে এরই মধ্যে প্রস্তুত ট্রাইব্যুনালের মূল ভবন, তবে সেখানে বিচার শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের এই ইজলাস কক্ষে এর আগে আওয়ামী লীগ সরকার বিচার করেছিল জামাত ইসলামী ও বিএনপির অভিযুক্তদের। এবার আওয়ামী লীগ সরকারেরই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় অভিযুক্ত, তাদের বিচারের জন্য প্রস্তুত এই ইজলাস কক্ষ। চিফ প্রসিকিউটর জানালেন, যে কোনো সময় পাশের টিনশেড থেকে মূল বিচারিক কার্যক্রম স্থানান্তরিত হবে এই ইজলাস কক্ষে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবেই জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাওয়া হবে। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন তিনি। ভাষণে আরও বলেন, প্রয়োজনীয় সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলেই নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে। 100 দিন পার করেছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। তিনি জানান, জুলাই আগস্টে 1,500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে, আহত হয়েছে প্রায় 20,000। এসব হত্যাকাণ্ডের বিচার হবেই। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। প্রধান উপদেষ্টা বলেন, কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে, তারপর থেকে নির্বাচন আয়োজনের সব দায়িত্ব তাদের। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি আরো বলেন, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার কতটুকু সুযোগ পাবে তা নিশ্চিত নয়। তারপরও অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হবে। ততদিন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। ডক্টর ইউনূস জানান, দুর্নীতি দমন কমিশন গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত 150 জনের তালিকা করা হয়েছে। 79 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট হয়েছি। তিনি মন্তব্য করেন, এ সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটি মহল। কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাবধান থাকুন,
তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনেই আওয়ামী লীগ নির্বাচনে পাঠিয়েছিল। বিগত 3টি সংসদ নির্বাচনই হয়েছে প্রহসনের। লুটপাট বজায় রাখতে প্রশাসনকে ব্যবহার করে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকদের। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় 10ম সংসদ নির্বাচন, যাতে অংশ নেয়নি বিএনপি ও এর শরিক দলগুলো। ভোটারবিহীন একতরফা নির্বাচনে 300 আসনের 153টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ। দলীয় সরকারের অধীনে দিনের ভোট রাতে করার অভিযোগ ওঠে। কেন্দ্রভিত্তিক ফলাফলে 103টি আসনের 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। 1205টি কেন্দ্রে ভোট পড়ে 96 থেকে 99%। 2024 সালে ডামি ভোটের আয়োজন করে সমালোচনায় পড়ে আওয়াল কমিশন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দলের সঙ্গে নয়, বলেন সদ্য বিদায়ী সিইসি। এটা লুটপাটের সাম্রাজ্যে পরিণত হয়েছে দুর্ভাগ্যবশত, এবং এটা অব্যাহত রাখার জন্যই তারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার 87.13%। 10ম জাতীয় সংসদ নির্বাচনে 39.58%, একাদশ সংসদ নির্বাচনে 80.2%, আর 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়ে 41.8%। 14, 18, 24-এর যে নির্বাচন হয়েছে ওটা তো কোনো অর্থে নির্বাচন হয় নাই, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এটা আমরা সবাই যদি ভোটের নামে চুরি করতে ব্যস্ত হয়ে যাই তাহলে এটা কখনো ঠিক হবে না। ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা ও ভোট নিয়ে আস্থা তৈরি সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে করেন বিশ্লেষকরা। আকাশ থেকে ফেরেশতা নেমে আসলেও এগুলো সহজে সমাধান করা সম্ভবপর নয়। এটা সময় লাগবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা হতে হবে, নিবেদিত প্রচেষ্টা হতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে ভোটাধিকার হরণ থামবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। অবশ্যই এটা সংস্কার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের আগেই জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। শীর্ষ পদে পরিবর্তন না এলেও স্থায়ী কমিটি সহ নানা পর্যায়ে নতুন মুখে দেখা মিলবে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। আর এক্ষেত্রে যোগ্য নেতৃত্ব বেছে নিতে পর্যালোচনা করা হবে গত 16 বছরের আমলনামা। সে আলোকেই নতুন আঙ্গিকে ভোটে যাবে দলটি। বিএনপির সবশেষ কাউন্সিল হয় 2016-র 19 মার্চ। গঠনতন্ত্র গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের রয়েছে 3 বছর পর পর কাউন্সিলের বাধ্যবাধকতা। তবে আওয়ামী লীগ সরকারের হামলা মামলা দমন পীড়ন সহ নানা বাধায় সেটি করতে পারেনি তারা। আমাদের জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 19 সদস্যের স্থায়ী কমিটিতে 3 ও 37 ভাইস চেয়ারম্যানের মধ্যে 9টি সহ সব মিলে কেন্দ্রীয় কমিটিতে পদ শূন্য প্রায় 130টি। এছাড়া পুরো কার্যকর হয়নি এক নেতার এক পদ নীতি। তৃণমূলের নেতাদের প্রত্যাশা কাউন্সিলের মাধ্যমে যোগ্যদের দিয়েই পূরণ করা হোক শূন্য পদ। দলের দুর্দিনে যারা নাকি দলের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, তারাই উপরের দিকে উঠে আসবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেমন ডিক্লেয়ার দিয়েছেন, এটা আমাদেরও দাবি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই উনি ত্যাগীদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করছেন এবং করবেন, এটা আমরা সবাই আশাবাদী। মাঠ পর্যায়ের এই প্রত্যাশায় সায় আছে কেন্দ্রেও। তাই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দল শক্তিশালী করতে কাউন্সিল নিয়ে ভাবছে বিএনপি। দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে এই জন্যই যে দেশে গণতন্ত্র ছিল না, আমরা একটা সমাবেশ করতে পারিনি, আমাদের অধিকার ছিল না, তাই আমরা করতে পারিনি। অধিকার প্রতিষ্ঠা হয়েছে বলে দিকে আমরা মনে করছি। আমি মনে করি নির্বাচনের আগে বিএনপির কাউন্সিল হওয়া জরুরি এবং এ ব্যাপারে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে দেখছেন। দলের এটা একেবারে এমনই একটা অটোমেটিক প্রক্রিয়া যে সবসময় চালু থাকা উচিত নির্দিষ্ট সময় অন্তর। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতেই 7ম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। বিএনপি নেতারা বলছেন এবারের কাউন্সিলে থাকবে বেশ কিছু নতুন চমক। পরিবর্তন বা সংশোধন হতে পারে দলের গঠনতন্ত্রের
বেশ কিছু ধারা উপধারার। সেই সাথে যোগ্য ও ত্যাগীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে নবরূপে সাজানো হবে বিএনপিকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। একই সাথে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টাকে রূপরেখা দেওয়ার তাগিদ দেন ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পরে উপদেষ্টা জানান, সংস্কার শেষ হলেই নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, বিষয়টি আশ্বস্ত করা হয়েছে। দুদিন ঢাকা সফর করলেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। জাতীয় ঐক্যের ওপর জোর দেন সফররত প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সহ সব দলের সমান অংশগ্রহণ থাকা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি ব্রিটিশ সরকারের মনোভাব তুলে ধরেন। অবশ্যই আমরা এটি মনে করি। আমরা আশা করি প্রফেসর ইউনুস এ বিষয়ে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই যুক্তরাজ্য আশা করছে কিভাবে সেসব বাস্তবায়ন করা হবে সে বিষয়ে রূপকল্প তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয় ক্যাথরিনের কাছে। আমরা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে বাংলাদেশের এই রূপান্তরের পর্যায়ে আমরা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। পরে উপদেষ্টা জানান, যুক্তরাজ্যে বাংলাদেশি অভিবাসনের পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এদিকে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ এবং বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। গোবিন্দগঞ্জ থানার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ তার সহযোগীরা মিলে গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। সম্প্রতি জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলছেন, এমন একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে শুক্রবার ভোরে নওগাঁর বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন তিনি চাইলেই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো জানার কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারো, কারণ ওনার চিকিৎসা হোক। বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতি আগের চেয়ে বেশি নির্ভরশীল বলে মনে করেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এই সম্পর্ক যে কোনো মূল্যে এগিয়ে যাবে, কোনো কারণেই তা বাধাগ্রস্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে ভারতীয় হাই কমিশনার এসব কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতকে যেভাবেই বর্ণনা করা হোক না কেন, প্রকৃত অর্থে দুদেশের মানুষের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য এবং নিরাপত্তার উপর ভিত্তি করে বিদ্যমান রয়েছে বলেও মনে করেন তিনি। বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ও ভারতকে যেভাবেই বর্ণনা করা হোক না কেন, প্রকৃত অর্থে দুদেশের মানুষের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতি আগের চেয়ে বেশি নির্ভরশীল। এই সম্পর্ক যে কোনো মূল্যে এগিয়ে যাবে, কোনো কারণেই এটি বাধাগ্রস্ত হবে না। 100 দিনেও প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন বিশেষজ্ঞরা সরকারকে এভাবেই মূল্যায়ন করছেন। বলছেন, অবসরে যাওয়া ব্যক্তিদের চুক্তিতে নিয়োগ দেওয়ার প্রশাসনে গতি ফেরেনি। এছাড়া পদোন্নতিতে সুযোগ নিয়েছেন অনিয়মে জড়িত অনেক কর্মকর্তা। সব মিলিয়ে এখনও জোড়াতালি দিয়ে চলছে সরকারি কর্মকাণ্ড, মন্তব্য বিশেষজ্ঞদের। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে প্রশাসনে ব্যাপক দলীয়করণ হয়। 5 আগস্ট তাদের হটিয়ে দেয় ছাত্র জনতা, পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। এরপর প্রশাসন ঢেলে সাজানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু 3 মাসে কতটা স্বাভাবিক হয়েছে প্রশ্ন নানা মহলের। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ 12 মন্ত্রণালয়ে 2 বছর মেয়াদে সচিব নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক। এদের বেশিরভাগই 6 থেকে 8 বছর আগে অবসরে গেছেন, ফলে ততটা গতি পায়নি মন্তব্য বিশেষজ্ঞের। গণহারে যদি এটা দেওয়া হয়, তাহলে যারা এখন স্ট্রিম লাইনে যারা আছে, যারা অ্যাক্টিভ সার্ভিসে আছে, তারা যদি প্রমোশন না পায় এবং তারা যদি সচিব বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে না যেতে পারে, তাহলে তাদের মধ্যে একটা হতাশা কাজ করবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 3 মাসে প্রশাসনের 501 জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে বিগত সরকারের সময় বৈষম্যের শিকার অনেকে পদোন্নতি পেয়েছেন। সুবিধা নিয়েছেন অনিয়মের সাথে জড়িত অনেকেই। তাদের বিরুদ্ধে এলিগেশন আছে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে, করাপশন, এগুলা প্রপারলি ইনভেস্টিগেট করে তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত। এদিকে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে সচিব নেই। এ অবস্থায় মন্ত্রণালয় বলছে, প্রশাসনের গতি বাড়াতে কাজ করা হচ্ছে। সরকার তার যে পিরামিড আছে, সেই পিরামিডটাকে একটু পিরামিড আকারে নিয়ে আসার চেষ্টা করছে এবং প্রশাসনের সর্বক্ষেত্রে যাতে গতিশীলতা আসে, সেই জন্যে পদায়ন করা হচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তরে এখনো অনেক পদ খালি, এসব পদে দ্রুত নিয়োগ দেয়া হবে বলছে মন্ত্রণালয়। দেশের সার্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সবার আগে প্রশাসনকে গতিশীল করতে হবে, আর এজন্য প্রশাসন পরিচালনায় সঠিক ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করার আহ্বান বিশেষজ্ঞদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পলাতক এস আলমের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এ অবস্থায় ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে না চাওয়ায় বিপাকে পড়েছে গ্রুপটি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে চিনি, ভোজ্য তেল ও ইস্পাত কারখানার উৎপাদন। ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 7 ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের প্রভাব ছিল স্পষ্ট। গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড। এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। এখানে অনেকগুলো ট্রাকের লাইন ধরতো, সবসময় চিনি যাইতো এখান থেকে। তো এখন দেখতেছি তো এরকম চিনির ট্রাকের লাইন দেখতেছি না। বেতন চলে গেছে, আবার চাকরি চলে গেছে, এরকম শোনা যাচ্ছে। আস্তে আস্তে ফ্যাক্টরি মনে হচ্ছে ড্যাম হয়ে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে আর কি। কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে নতুন করে ব্যবসায় আগ্রহী নয়। কাঁচামাল আমদানি ঋণপত্র খুলতে অনীহা অনেক ব্যাংকের। এই অবস্থায় ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা। আমরা স্যালারি দিতে কষ্ট হচ্ছে, স্যালারি দিতে আমরা পাচ্ছি না। অনেক সময় বিভিন্নভাবে টাকা কালেকশন করে ক্যাশ টাকায় আমাদের স্যালারি ব্যবস্থা করতে হচ্ছে। ফ্রি টাকাতে আমাদের ট্রানজাকশন করা যাচ্ছে না ব্যাংকে। গ্রুপটির চিনি ও ভোজ্য তেল উৎপাদন বন্ধের কারণে বাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। গত 15 দিন বা 1 মাসের ব্যবধানে প্রায় 200 থেকে 300 টাকা মন প্রতি বেড়েছে। পাশাপাশি ভোজ্য তেল বেড়েছে প্রায় 1-1.5 মাসের ব্যবধানে 1000 থেকে 1200 টাকা মন প্রতি। এটির মূল কারণ হচ্ছে
আমরা দেখেছি যে আগে যে বড় বড় কোম্পানিরা প্রায় 50 থেকে 60% সরবরাহ করতেন, সেটি তারা স্বাভাবিক নিয়মে করতে পারছেন। এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য বলছে 2 ডজনের বেশি কোম্পানি রয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় 2 লাখ কর্মী। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রিটন। রিটন, এস আলম গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে আসলে কি বিশ্লেষণ পাওয়া যাচ্ছে? দেখুন, আমরা গতকালকেও এস আলমের যে সুগার রিফাইন্ড সুগার ফ্যাক্টরি রয়েছে এবং এস আলমের যে ভেজিটেবল অয়েল রয়েছে সেই কারখানাগুলো আমরা পরিদর্শন করেছি, অর্থাৎ বাইরে থেকে যদ্দূর দেখা গেছে। আমরা দেখেছি যে আগস্টের শুরুর দিকেও যেই কারখানাগুলো একেবারে কুলি মজুদদের হাঁকডাকে জমজমাট ছিল, আমরা দেখেছি প্রতিদিন সেখানে সারি সারি ট্রাকে করে কাঁচামাল আনা হতো এবং সেই কাঁচামালগুলো দিয়ে তারা ফাইনালি চিনি এবং তেল তৈরি করতেন এবং সেগুলো চট্টগ্রামের বিভিন্ন বাজার সহ সারা দেশে সেগুলো সরবরাহ করা হতো। আমরা এই মুহূর্তে যেটি দেখছি সেটি হচ্ছে প্রতিটি কারখানার সামনে একেবারে শুনশান নীরবতা, হাতে গোনা 2-1 কর্মচারী যারা রয়েছেন যারা শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বে আছে। এই ছাড়া অন্য সময় যে গমগম অবস্থা, অর্থাৎ মানুষের শ্রমিক কর্মকর্তাদের যে পদচারণের যে মুখ্য অবস্থা সেটি একেবারেই কম। এটি নিয়ে আমরা আসলে যারা সেখানকার কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। বেশিরভাগ ক্ষেত্রে আসলে তারা কথা বলতে অনীহা প্রকাশ করেছেন, তবে 2-1 আমাদেরকে বলেছেন যে আসলে 5 আগস্টের পরে আসলে তারা নানা রকমের সংকটে পড়েছেন। সেই সংকটের কারণে তাদের যে কারখানাগুলো রয়েছে সেগুলোর উৎপাদন ক্রমশ কমতে শুরু করেছে এবং এক পর্যায়ে চিনি এবং রিফাইন্ড যে তেল সেটি এই মুহূর্তে আসলে উৎপাদন বন্ধ। ফলে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে তাদের কাছে এখনও পর্যন্ত যে আগে উৎপাদিত যে সমস্ত পণ্যগুলো ছিল সেগুলো তারা মাঝে মাঝেই বাজারে ছাড়ছে এবং সেক্ষেত্রে আমরা খাতুনগঞ্জে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে আসলে এই এস আলম এই সমস্ত ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরে বাজারে অলরেডি একটি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তারা বলছেন যে তেল এবং চিনির দাম আগে যে দাম ছিল তার থেকে আসলে অনেকটাই বাড়তির দিকে এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সামনে যে রমজান সেই রমজানে একটি বড় রকমের ধাক্কা সবাইকে খেতে হবে এবং সেই কারণে তারা মনে করছেন যে আসলে এটি একটি বিকল্প পথ এখনই খোঁজা দরকার। তাহলে সামনে যে রমজান ছাড়াও নিত্যদিনকার যে চাহিদা সেটি মেটানোর একটি বড় ঝামেলা শুরু হবে এবং তারা মনে করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি সংকট সমাধানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের একটি উদ্যোগ নেওয়া দরকার। আমরা এস আলম কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মুহূর্তে তারা যেহেতু বড় রকমের সংকটে আছেন নতুন করে তারা নতুন কোনো ব্যবসায় জড়াতে চান না এবং তারা বলছেন যে যেহেতু তাদের উৎপাদন বন্ধ রয়েছে সংকটের কারণে তাদের আসলে আর্থিক যে সংকট সেটি শুরু হয়েছে এবং সেই কারণে তারা বলছেন ক্ষেত্র বিশেষে ইতিমধ্যে বেশ কিছু শ্রমিককে তারা ছাঁটাই করেছেন এবং যারা রয়েছেন তাদেরকেও আসলে বেতন দিতে তারা হিমশিম খাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে চট্টগ্রামের এই 2টি মিল আছে, আপনি জানেন যে তাদের একাধিক মিল রয়েছে, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম রিফাইন্ড সুগার মিল সহ যে সমস্ত অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তো আস্তে আস্তে আসলে প্রভাব পড়তেছে, অর্থাৎ সেগুলো কোনোটি এখন আসলে বন্ধের পথে ঢিমে তালে চলছে, হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বন্ধ হতে পারে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে এস আলম রিফাইন্ড সুগার এবং এস আলম ভেজিটেবল অয়েলের বিশ্ব মার্কেট সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান রিটন। বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহারে যথাযথ নিয়ম নীতি না মানায় দিন দিন রোগ জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা কমে যাচ্ছে, যা প্রতিরোধ করা জরুরি বলছে আইইডিসিআর। সরকারি এই গবেষণা সংস্থার পরামর্শ, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে। রোববার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বাছবিচার ছাড়াই অ্যান্টিবায়োটিকের ব্যবহারে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। বিভিন্ন রোগে একই ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে সেই ওষুধের বিরুদ্ধে রোগ জীবাণুর টিকে থাকার শক্তিও বাড়ছে, যা আশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে রোববার এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এতে বলা হয়, জীবাণুরোধী ওষুধগুলোর বিরুদ্ধে টিকে থাকার লড়াই করতে গিয়ে বিভিন্ন অণুজীব তাদের জিনের বা গঠনগত ও ব্যবহারিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়।
এক পর্যায়ে জীবাণুর সংক্রমণের বিরুদ্ধে কোনো চিকিৎসা বা ওষুধ কাজ করে না। এই পরিস্থিতি মোকাবিলায় বাড়াতে হবে সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের পরামর্শ আইইডিসিআর এর। পরিস্থিতিটাকে যদি ওভারকাম করতে চাই সেখানে আমাদের ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন কেনাটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। সবাই কিন্তু বুঝছেন, ফিল করছেন, ক্লিনিশিয়ানরা হিমশিম খাচ্ছেন, তাদের যে সমস্ত পেশেন্টরা ভর্তি হচ্ছেন উইথ ব্যাকটেরিয়াল ইনফেকশন। বিশেষজ্ঞরা বলছেন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে সাধারণ নিরাময়যোগ্য রোগেরও চিকিৎসা অসম্ভব হয়ে পড়ে, এতে বেড়ে যায় মৃত্যু ঝুঁকি। অ্যান্টিবায়োটিক ইউজটা আমার ডাইভার্সিফিকেশন আনতে হবে, এই কারণে ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াইতে হবে। টেট্রাসাইক্লিন, ডক্সাইক্লিন এরকম হাতে দু একটা কিন্তু অ্যান্টিবায়োটিক আছে। তো ডাক্তাররা যদি ওইটাকে প্রমোট করেন যে ওনারা ওই যে শুধুমাত্র কার্বাপেনাম, মেরোপেনাম কিনা লিনেজোলিড এগুলির উপর ডিপেন্ড না করে এই ধরনের ডাইভার্সিফিকেশন করেন, তাহলে এক অ্যান্টিবায়োটিক বারবার দেওয়া পড়বে না। এ অবস্থা চলতে থাকলে তা নীরব মহামারী হিসেবে মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে যাত্রী সংকটে ধস নেমেছে লঞ্চ ব্যবসায়। বরিশাল ঢাকা নৌ রুটে পারাপারের জন্য লঞ্চের সংখ্যা 10টি থেকে নেমেছে 2টিতে। এ অবস্থায় লঞ্চ মালিকদের কেউ কেউ যাত্রী পরিবহনের পাশাপাশি লঞ্চগুলোকে প্রমোত্তরী হিসেবে ব্যবহারের চিন্তা করছেন। বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীদের লঞ্চমুখী করতে চেষ্টা চলছে। একসময় যাত্রীর চাপ সামাল দেয়া কঠিন ছিল বরিশাল ঢাকা রুটের লঞ্চগুলোতে। এ রুটে প্রতিদিন চলত 10টি লঞ্চ। 1000 কোটি টাকার এই পরিবহন খাতে এখন ধস নেমেছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে ধুঁকছে লঞ্চগুলো। লোকসানে পড়ে এখন দিনে চলাচল করে মাত্র 2টি লঞ্চ। কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। আগে দেখা গেছে ঢাকা থেকে 6টা-7টা লঞ্চ ভরে আসতো, এখন আমরা সপ্তাহে ট্রিপ পাই একটা। যাত্রী সার্ভিসটা হইলো আমাদের মূল লক্ষ্য ছিল এবং এই সেবার পিছনে হয়তোবা বিজনেস, কিন্তু এখন যাত্রী সংকটের কারণে ব্যবসাটার মোড় অন্যদিকে ঘুরে গেছে। ব্যবসায় টিকতে না পেরে অনেক ব্যবসায়ী কৌশল পাল্টানোর চিন্তা করছেন। যাত্রী পারাপারের পাশাপাশি প্রমোত্তরী হিসেবে লঞ্চ ব্যবহারের কথা ভাবছেন তারা। এই লঞ্চ ব্যবসাটাকে এখনও ধরে রাখা সম্ভব। শুধু লঞ্চ আমরা ঢাকা গেলাম না, আমরা বিভিন্ন ক্রুজের ব্যবস্থা করলাম, এই লঞ্চ থেকে সুন্দরবনের ট্রিপের ব্যবস্থা করলাম, কুয়াকাটা যাওয়ার ব্যবস্থা করলাম। যাত্রীদের লঞ্চমুখী করার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। 3 ভাগের 1 ভাগে আসছে, অর্থাৎ যদি মনে করেন যে 100 টাকা ইনকাম হতো সেখানে এখন 33 টাকা হচ্ছে, অর্থাৎ 66 টাকাই মানে পূর্বের তুলনায় এখন রাজস্ব কমে গেছে। গত 20 বছরে বরিশাল ঢাকা নৌ রুটে 26টি বিলাসবহুল লঞ্চ নামানো হয়, যার বেশিরভাগ এখন বসিয়ে রাখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। পরবর্তীতে পরিস্থিতিতে লঞ্চগুলো যাত্রী ধরে রাখার কোনো উপায় খুঁজে বের করতে পারছেন কেন, এবং লঞ্চের যাত্রী সেবা কি সন্তোষজনক কিনা? জি দেখুন, আসলে যুগ যুগ ধরে কিন্তু আসলে বরিশালের এই অভ্যন্তরীণ লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু বরিশালের যে বিলাসবহুল লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, এবং দীর্ঘ বছর যাবৎ কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল করছে। এবং বিলাসবহুল বলতে এর ভেতরে যে আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলোতে কিন্তু আসলেই মানুষের মন কেড়ে নেয় এমন একটি অবস্থা। এবং সাধারণ যে যারা নিম্ন শ্রেণীর যারা রয়েছেন বা যারা কম উপার্জনের মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে এই লঞ্চগুলোতে ডেকে যাওয়ার একটি সুবিধা পান, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কেবিন রয়েছে, কেবিনের ব্যবস্থা রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু লঞ্চে একটি বিলাসবহুল ব্যবস্থাই রয়েছে এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে ঢাকা বরিশাল রুটে যাতায়াত করত। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু ঢাকা বরিশাল রুটের যে সড়ক পথ রয়েছে সেখানে কিন্তু যাত্রী সংখ্যা বেড়েছে, এবং বরিশালের অভ্যন্তরীণ যে বরিশাল ঢাকা বরিশাল লঞ্চগুলো যে রয়েছে সেগুলোতে কিন্তু আসলে যাত্রী কমেছে। প্রতিদিন গড়ে কিন্তু 10টি লঞ্চ এই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত, তবে এখন যে অবস্থাটি হয়েছে সেটি কিন্তু রোটেশনের মাধ্যমে মাত্র 2টি লঞ্চ
ঢাকায় যাচ্ছে এবং সেগুলো কিন্তু বাকি যে লঞ্চগুলো সেগুলো 5 দিন 6 দিন পরে কিন্তু এক একজন এক একটি ট্রিপ পাচ্ছে, যার ফলে কিন্তু আসলে মালিকরা বেশ লসের মধ্যে রয়েছে। এবং তারা যেটি বলছেন যে পদ্মা সেতু চালুর পর থেকেই আমরা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি আসলে যে সরকারি রাজস্ব কমেছে, যাত্রী কমেছে এবং এই যাত্রী সেবা বাড়ানোর জন্য কিন্তু লঞ্চের যে ভাড়া সেই ভাড়াও কিন্তু কমানোর উদ্যোগ নিয়েছেন যে লঞ্চ মালিক রয়েছেন তারা, এবং লঞ্চগুলোকে কিন্তু আসলে যে যাত্রীদের ডেকের ভাড়া এবং কেবিন ভাড়া সেগুলো কিন্তু কমানো হয়েছে এবং সেই কমানোর পরেও কিন্তু তারা যাত্রী পাচ্ছেন না। দুই একটি উৎসব ছাড়া কিন্তু আসলে এই লঞ্চগুলোতে তেমন একটি মানুষের চাপ দেখা যায় না। আগে যেমন প্রতিদিন গড়ে 10টি লঞ্চই কিন্তু মানুষ আসতো এবং সেখানে কিন্তু এখন 2টি লঞ্চে কিন্তু তেমন একটা ভিড় হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লঞ্চে যখন যাত্রী কম হয় তখন 2টি লঞ্চের যাত্রী একটি লঞ্চে নেওয়া হয়। সেক্ষেত্রে লঞ্চ মালিকরা ভিন্ন রুট বা ভিন্ন পন্থা অবলম্বন করছেন, তারা বেশ কিছু পন্থা অবলম্বন করেও কিন্তু তারা এই যাত্রীদের কিন্তু আসলে আনতে পারছেন। এবং অভ্যন্তরীণ যে কর্তৃপক্ষ বিআইডিএ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে মানুষের মধ্যে লঞ্চ যাত্রায় একটি সুবিধা বিষয়টি কিন্তু তুলে ধরার জন্য তারা কিন্তু যাত্রীদের আনার চেষ্টা করছেন। কিন্তু তারপরে কিন্তু আসলে সময়ের একটি দীর্ঘ সময়, যেহেতু একটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া, সেজন্য কিন্তু আসলে এই লঞ্চে কিন্তু মানুষের যাত্রা কমেছে এবং গাড়িতে কিন্তু যাত্রা বেড়েছে। সেক্ষেত্রে লঞ্চ মালিকরা চাচ্ছেন এগুলোকে ভিন্ন রুটে যাতে চলাচল করতে দেওয়া হয় এবং এগুলো জানি বিভিন্ন রুটে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি যাতে সরকার করে, এই বিষয়টি কিন্তু জানিয়েছিলেন। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন। কিশোরগঞ্জের মিঠামইনে হাওড়াঞ্চলে নির্মাণ হচ্ছে 11.5 কিলোমিটার সাবমার্সিবল সড়ক। কাজ শেষ হলে হাওড়ের সঙ্গে জেলা শহরের সরাসরি নিরবচ্ছিন্ন চলাচল সম্ভব হবে। হাওড়বাসীর আশা, সড়কটি নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে জীবনমান, বিকশিত হবে পর্যটন শিল্প। কিশোরগঞ্জের মিঠামইনের চারিগ্রাম থেকে আটপাশা হয়ে ইটনা উপজেলার জয়সিদ্ধি পর্যন্ত নির্মাণ হচ্ছে 11.5 কিলোমিটার দীর্ঘ সাবমার্সিবল সড়ক। হাওড় এলাকায় নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে 2023 সালের জুনে শুরু হয় সড়কের নির্মাণ কাজ। হাওড়ের অলওয়েদার সড়ক হয়ে জেলা শহরের সঙ্গে যুক্ত হবে সড়কটি, যা চালু হলে বদলে যাবে মিঠামইন ও ইটনা উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা। সচল হবে অর্থনীতির চাকাও। নৌকা দিয়া লগিলিয়া হাসপাতালে অনেক সময় দিয়ে এসে কল্পনা করছে না পাকা রাস্তা হবে, পাকা রাস্তা হচ্ছে আমরা অনেক উপকার হইতেছে। সবজির দাম, অনেক কিছু কৃষি ফসল আমাদের শহরে নিয়ে বেচতে পারি দ্রুত। ইতিমধ্যে সড়কের অর্ধেক কাজ শেষ হয়েছে, বাকি কাজও চলছে দ্রুত গতিতে। নির্ধারিত মেয়াদের আগেই কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। কাজের গুণগত মানের ব্যাপারে কোনো আপোষ নেই, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজটা শেষ করব এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজটা শেষ করতে পারবো। কাজটা সমাপ্ত হলে হাওড়বাসী তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। 14 কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ 2025 সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ ধসে গেছে। এরই মধ্যে ধসে গেছে বাঁধের 100 মিটার অংশ। ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে বাঁধ ভাঙনের কবলে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে নদী ভাঙন ও বন্যার হাত থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন স্থানীয়রা। তবে সম্প্রতি ধসে গেছে বাঁধের 100 মিটার অংশ। পদ্মা সেতু থেকে 1700 মিটার দূরত্বে বাঁধ ধসে যাওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এরই মধ্যে একটি মসজিদ বিলীন হয়ে গেছে, ঝুঁকিতে রয়েছে বাড়িঘর সহ বেশ কয়েকটি স্থাপনা। ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলার ফলে এমন ভাঙন দেখা দিয়েছে অভিযোগ স্থানীয়দের। সব গণবসতি আর একটু বাংলার আমার থাকার মতন কোনো অস্তিত্ব নাই। এই পারভাতটা ভেঙে গেলে পদ্মা সেতু এবং ক্যান্টনমেন্টের বিশাল ক্ষতি হবে। এখানে হাজার হাজার বাড়ি ঘর এবং বিধিগ্রস্ত হয়ে যাবে। মাড়ি না কাটলে সবটা আসা নাই, তো মাড়ি কাটা ফিরে না, রাত্রে যায় তারা মাড়ি কাটে ডেজারালারা। ভাঙন কবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই চ্যানেলটা বর্তমানে খুব গভীর, তো আকস্মিকভাবেই নদীর পানি এখন নামার সময়, এই সময়টাতে মূলত নদী ভাঙনই বেশি দেখা দেয়। আমরা পরবর্তীতে এই এলাকা রক্ষার জন্য দ্রুত জিওব্যাগ ডাম্পিং করার ব্যবস্থা গ্রহণ করব। পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত বাঁধ নির্মাণ করা হয় 2010-11 সালে। এতে ব্যয় হয় 110 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর, ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদী ভাঙনের অভিযোগ উঠেছে এবং অবৈধভাবে বালু তোলা কি বন্ধ হয়েছে কিনা? বিশেষ করে যে পদ্মা এরিয়াটা রয়েছে শরীয়তপুরে, এখানে কিন্তু অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে যে বালু তোলার ফলেই কিন্তু ভাঙন সৃষ্টি হয়। তো আমরা দেখছি যে বিশেষ করে নৌ পুলিশ এবং উপজেলা জেলা প্রশাসন তারা কিন্তু মাঝে মাঝেই ওখানে রেড দেয় এবং অনেকে আটক করে, জরিমানা করে, ড্রেজার পুড়ে ফেলায়। কিন্তু তারা এখন দিনে না ড্রেজার চালালেও রাতে কিন্তু গোপনে অবৈধভাবে ড্রেজার চালাচ্ছে। এই চালানোর ফলেই কিন্তু যেই পদ্মা সেতু থেকে মাঝিরঘাট 0 পয়েন্ট পর্যন্ত যেই বাঁধটি রয়েছে, এই বাঁধটি কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি মাঝিরঘাটের কাছেই প্রায় 100 মিটারের মতো ভেঙে গেছে। গত 3 তারিখ থেকে আজও পর্যন্ত ভাঙছে। বিশেষ করে যেই সিসি ব্লকগুলো আছে এগুলো কিন্তু নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। তো আমরা বিশেষ করে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে প্রতি রাতেই যারা বালু খেকো রয়েছেন তারা নদী থেকে বালু উত্তোলন করার ফলেই ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আমাদের এলাকায় প্রায় 500 ঘরবাড়ি এবং যেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু হুমকির মুখে। অতি দ্রুত যদি বেড়ি বাঁধরা সংস্কার না করা হয় তাহলে তারা একটা বিপাকে পড়বে। এছাড়াও আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কিন্তু কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আমরা পরিদর্শন করেছি এলাকাটা ভাঙন কবলিত এবং যেখানে সিসি ব্লকগুলো দেবে গেছে ওখানে যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি অনেক গভীর হওয়ার কারণেও পানি নামায় এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তারা বলছেন যে খুব শীঘ্রই ওই জায়গাটায় তারা জিও ব্যাগ ফেলবে এবং বরাদ্দ পেলে পুনরায় আবার বাঁধ নির্মাণে কাজ করবে। তবে সর্বোপরি সকলের দাবি যে পদ্মাতে যেই অবৈধ বালু উত্তোলনের যেই যন্ত্রগুলো রয়েছে এগুলো চলাচল করে, প্রশাসন জানি তাদের ব্যবস্থা নেয় এবং খুব দ্রুত জানি এই বাঁধরা সংস্কার করা হয়, এটাই তাদের দাবি। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। শরীয়তপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সগীর হোসেন। ভালো সম্ভাবনা থাকার পরও নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশের প্রসাধনী শিল্প। আমদানি পণ্যের তুলনায় দেশীয় পণ্য বাড়তি শুল্কের কারণে অসম প্রতিযোগিতায় পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। স্থানীয় শিল্পের বিকাশে আলাদা নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষেরই প্রসাধনী পণ্য ব্যবহারের প্রবণতা বেড়েছে আগের চেয়ে বেশি। দেশে বেড়েছে প্রসাধনী সামগ্রীর বাজারও। তারপরও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে মানসম্পন্ন দেশীয় প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা বলছেন স্বল্প মূল্যে মানসম্পন্ন প্রসাধনী পণ্য পেতে দেশীয় উদ্যোক্তাদের নীতি সহায়তা দিতে হবে। দেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের উৎপাদন বাড়াতে কাঁচামাল আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে। পাশাপাশি কমাতে হবে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সম্পূরক শুল্ক। প্রসাধনী শিল্পে যদি নতুন উদ্যোক্তাদের আনতে হয় প্রধান ভূমিকাটা পালন করতে হবে সরকারকে এবং তাদের প্রতি একটা আলাদা নজর দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন আমদানি কমিয়ে প্রসাধনী খাতে দেশীয় উদ্যোক্তাদের সুবিধা দিলে সামগ্রিক অর্থনীতি সমৃদ্ধ হবে। কর্মসংস্থান হতে পারে প্রায় 50 লাখ মানুষের। শিল্প স্থাপন থেকে শুরু করে প্রথম 5 বছর তাদেরকে আয় করের ক্ষেত্রে যদি অবকাশ দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের ইন্ডাস্ট্রিটাকে গুছিয়ে নিতে পারবেন এবং অনেক উদ্যোক্তা এখানে কাঁচামাল সরবরাহকারী থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত তৈরি করা সেটার মধ্যে তারা আসতে পারে এবং তারা বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে পারে। ট্যারিফ কমিশনের হিসাবে দেশে প্রসাধনী খাতের বাজার প্রায় 34,000 কোটি টাকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।